ভীষণ আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে যে শুধুমাত্র তো বাংলাদেশ নয়, পাকিস্তানের সঙ্গে তো চীনের সম্পর্ক ভীষণ ভালো ছিল এবং অন্তত পক্ষে ছোট বাচ্চারাও সেটা বলে দেবে। এমনকি পাকিস্তানের মধ্যেও তো চীনের ইনভেস্ট রয়েছে, চীন একটা ইনভেস্টমেন্ট করে রেখেছে পাকিস্তানের ভেতরে এবং বিভিন্ন জায়গাতে, সে কথা আপনি বহুবার বলেছেন, প্রচুর আলোচনায় বারবার করে উঠে এসেছে। তাহলে পাকিস্তান কি এখন কিছুটা দিশেহারা চীনের এই আচরণে? দেখুন, আমি আবারও বলছি, পাকিস্তান এখানে সাবজেক্ট না। পাকিস্তান হচ্ছে দাড়ি কমা মতো, না দিলে হয়তো হাফ নম্বর কাটা যেতে পারে, তার জন্য অ্যান্সারটা আপনার পুরো গোল্লা আপনি পাবেন না। সুতরাং পাকিস্তানকে নিয়ে এত মাথা ব্যথা করার থেকেও একটু উল্টো ভাবে ভাবুন। এত কিছু জানার পরেও ভারত চীনের সাথে কেন আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন আছে, কারণ ভারত একটা জিনিস বুঝেছে। ধরুন আপনি আজকে ভগবান রাখুন, আপনার ধরুন গা হাত পায়ে ব্যথা, জ্বর আসছে, ডাক্তার আপনাকে বললো, মানে গড ফরবিড, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, ডাক্তার আপনাকে বললো যে আপনার দিনে একটা করে অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজনীয় এবং সাথে একটা ওই অ্যান্টাসিড খাওয়া প্রয়োজনীয়। এবার পয়েন্টটা হলো, এই অ্যান্টিবায়োটিকটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভারতবর্ষের জন্য হচ্ছে চীন, যেটা খেলে আমাদের বহু ইনফেকশন এবং বহু আগাম রোগ কমে যেতে পারে। কিন্তু দেখবেন ডাক্তাররা বলেই থাকে তাদের মেডিকেল সায়েন্সের ভাষায় কি অত্যাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না। সুতরাং আমরা বলতে পারি অ্যান্টিবায়োটিকটাকে কাউন্টার ফয়েল করার জন্য আমাদের কিন্তু অ্যান্টাসিডটা খেতে হবে, যেটা হলো রাশিয়া। সুতরাং আমাদের শরীরের ব্যালেন্সটা রাখতে গেলে আমাদের একটা অ্যান্টিবায়োটিকের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কোর্স করা প্রয়োজনীয়। তার জন্য আমরা চীনের সাথে হাত মেলাতে প্রস্তুত এবং সেটাই কূটনীতির ভাষা এবং সেটাই কূটনীতির ডিমান্ড। সাথে আমরা যেই অ্যান্টাসিডটা খাচ্ছি, সেই অ্যান্টাসিডটা আমাদের মধ্যে থেকে যে অ্যান্টিবায়োটিকের এক্সট্রা এফেক্ট হওয়ার প্রবণতা আছে সেটা কমিয়ে দেবে, কিছুটা শূন্যের দিকে নিয়ে যাবে, অর্থাৎ আমার শরীরটা তাড়াতাড়ি হেলদি হয়ে উঠবে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি একবারের জন্য বলছি না যে ভারতবর্ষ চীনের ব্যাপারে অন্ধ হয়ে গেল, চীন যা যা কাজ করেছে সব গলা জড়িয়ে আমরা মেনে নেব, সেটা নয়। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম চায়না পলিসি ইজ এ নেসেসিটি। আমাদের কাছে অ্যান্টিবায়োটিক হিসাবে সেটা একটা নেসেসিটি, কিন্তু সেই নেসেসিটিটা আমাদের জীবনে আছে মানেই আমাদেরকে অন্ধ হয়ে যেতে হবে, আমাদেরকে অন্ধত্ব সহযোগিতা নিয়ে আগামী বিদেশ নীতি বানাতে হবে, এমন কোনো প্রবণতা নেই এর মধ্যে। ঠিক ঠিক যে বিষয়গুলো ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে, গত মাসে আমরা দেখেছি যে আলাস্কাতে পুতিন বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কিন্তু সেখান থেকে যে খুব বেশি ফলপ্রসূ হয়েছে আলোচনা সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এবং গোটা বিশ্বের কাছে সেটা খানিকটা ধোঁয়াশাই রয়ে গেছে যে আলাস্কাতে হলোটা কি। তাহলে কি পুতিনকে আগে ভাগেই কাছে টানার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প? কারণ কয়েকদিন আগে যখন G7 হয় তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন G7 থেকে এটা G8 হতে পারে যদি পুতিন চান। তারপরে আলাস্কায় তিনি ডেকে নিয়ে বৈঠকটা হলো, যদিও তাতে ভারত অনেকটাই মধ্যস্থতা করেছিল এবং ভারতের বলা যেতে পারে যে একটা চেষ্টা চলেছিল, ভারত একটা মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল যাতে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটা বন্ধ হয়, কারণ ভারত বরাবরই শান্তির পক্ষে। সুতরাং কোথাও কি ডোনাল্ড ট্রাম্পও একটু পুতিনকে মেপে চলার চেষ্টা করছেন? দেখুন, সোভিয়েত এবং বলতে পারেন পৃথিবীর মানচিত্রে সোভিয়েত হলো বা রাশিয়া হলো হাজি মস্তান, বুঝতে পারলেন? বয়স হয়ে গেছে, পুরনো গুন্ডা, কিন্তু গুন্ডা। এখন নতুন যারা মার্কেটে এসছে তারা তো জানে হাজি মস্তান কি ছিলেন বা কি আছেন। হয়তো বয়সকালে একটু হাড়গোড় ভেঙেছে, হয়তো বয়সকালে একটু মাথার চুল পড়েছে, কিন্তু একটা সময় তো উনি রাজ করেছেন। তো সোভিয়েতের মানে সব থেকে বড় টুকরের নাম হচ্ছে রাশিয়া। এই রাশিয়ার বরিস ইয়েলসিন এর পোষ্যপুত্রের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। সুতরাং এইটুকুনি আমেরিকা বোঝে যে যে কাকে সাথে নিয়ে চলাটা উচিত। এবং আপনাকে আমি একটা কথা হলফ করে বলছি, একটু লক্ষ্য করে দেখুন, আমেরিকা যতটা কঠিন স্ট্যান্ড নিয়েছে এগেনস্ট আপনার চায়না, সে ততটা কঠিন কিন্তু স্ট্যান্ড তারা ভারতবর্ষের বিরুদ্ধে নিতে পারেনি এবং সেই স্ট্যান্ডটা রাশিয়ার বিরুদ্ধেও নিতে পারেনি, কারণ এই ভয়টা তাদের মধ্যে কাজ করে। একটা কালচারাল ডিপ্লোমেসিতে সুপার পাওয়ার, একটা কিন্তু মিলিটারি বলুন, স্টেবিলিটি বলুন, সব দিক দিয়ে সুপার পাওয়ার। সুতরাং ভারতবর্ষ এবং রাশিয়ার সাথে কোথাও গিয়ে একটা আমেরিকাকে ব্যালেন্স করতে হবেই, আজ না হলে কাল। আচ্ছা, কিন্তু শাহবাজ শরীফ যেভাবে পুতিনকে দেখে একেবারে ছুটে ছুটে তিনি চলে এলেন এবং যেভাবে পুতিনের সঙ্গে তিনি হাত মেলানোর চেষ্টা করলেন, কিন্তু পুতিনের সঙ্গে হাত মেলালেও কিন্তু দেখা যাচ্ছে যে জিনপিং তাকে
খুব একটা পাত্তা দিলেন না। পুতিনকে কাছে টানার একটা চেষ্টা বোধহয় প্রত্যেকটা দেশই করে থাকে, কারণ যেহেতু দেশটার নাম রাশিয়া এবং সেই কারণে বোধহয় এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে দাঁড়িয়ে আরও একটা বিষয় ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে, বাংলাদেশের সমস্যা, যেটা ভারতকে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ দিচ্ছে। এবং একটা সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এবং শুভাশিস আপনিও বিষয়টা আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের বিষয়টা বলেছিলেন যে প্রাইম মিনিস্টার মোদি দেখে নেবেন। কিন্তু সেখান থেকে আমরা দেখতে পেলাম যে 360 ডিগ্রি পুরো বিষয়টা ঘুরে গেল এবং সম্পর্কের এই জটিলতাগুলো মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠল। তাহলে ভারতকে কিভাবে সজাগ থাকতে হবে নর্থ ইস্টকে একসঙ্গে বেঁধে রাখতে গেলে, এবং দেশের ভেতরে যাতে কোনো মতেই আর নতুন করে কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়? ভারতকে তাহলে কোন পথ অবলম্বন করতে হবে? দেখুন, একটা জিনিস বোঝার খুব দরকার আছে, প্রয়োজনীয়তা আছে এক্ষেত্রে। সেই জিনিসটা হলো যে আপনি শুনতে পাচ্ছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এমন একটা প্রয়োজনীয়তা খুব দরকারি, সেটা হলো আমাদের নর্থ ইস্টের মধ্যে কিছু ইনসার্জেন্ট প্রবলেমস আছে। দেখুন, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যারা থাকে তারা, তাদের নিজস্ব একটা কালচার আছে, তাদের নিজস্ব কিছু ডিমান্ডস আছে, তাদের নিজস্ব কিছু পেন পয়েন্টার্স আছে, নিজস্ব কিছু লাভ পয়েন্টার্স আছে। আমাদেরকে সেই দুঃখ কষ্ট, তাদের ডিমান্ড গুলো অ্যাজ এ গভর্নমেন্ট বোঝাটা খুব প্রয়োজনীয়। দ্বিতীয়ত, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার নিজস্ব একটা কালচার আছে, যে কালচারটা ডেপথ কিন্তু অজস্র, এবং সেই কালচারটা ডেপথ এবং স্পেকট্রামটা এনর্মাস। সেই এনর্মাস স্পেকট্রাম অফ কালচারটাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কোথাও একটা গিয়ে অ্যাবজর্ভ করতে হবে, এবং প্রতিটা স্টেটকে অ্যাজ এ হোল না দেখে ভেঙে 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 প্রতিটা স্টেটের ডিমান্ডকে অ্যাড্রেস করতে হবে, সলিউশনের দিকে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু ভারতবর্ষের এই নর্থ ইস্টার্ন প্রবলেমটা সলভ হবে। আদারওয়াইজ আজ নয় তো কাল এই নর্থ ইস্টে বারবার, এই নর্থ ইস্টের ডিফারেন্সিয়াল যে প্রেজেন্সটা আছে, এইটার অ্যাডভান্টেজ নিয়ে বহু দেশ চেষ্টা করবে ভারতবর্ষের মধ্যে একটা গোলমাল পাকানোর। তাই শুধু আজ বলে বলছি না, আগামী 20, 25, 30, 40 বছরের জন্য এটাকে অ্যাসিওর করার জন্য যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নর্থ ইস্টে দরকার, সেরকমই হেলথ কেয়ার ডেভেলপমেন্ট নর্থ ইস্টে দরকার, সেরকমই কালচারাল পেনিট্রেশন নর্থ ইস্টে দরকার, এবং অ্যাজ এ হোল নর্থ ইস্টকে একটা ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়াস ডেভেলপমেন্ট বানানোটা খুব প্রয়োজনীয়, এবং নর্থ ইস্টের নিজস্ব মানুষজনকে সেই দৌড়ে সামিল করানোটা খুব প্রয়োজনীয়। এখানে সেই ধরনের একটা হোলসাম বা টুগেদারনেস বা ইনক্লুসিভ পলিসি যদি আমরা নিতে পারি, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক, কিন্তু চীনের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা, চীন এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্যের সম্পর্কটা, চীন এমন কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী আমেরিকাতে সাপ্লাই করে যেটা না হলে আমেরিকার চলবে না। কিন্তু ভারতের সঙ্গে কিন্তু আমেরিকার সেই জায়গাটা নেই যে ভারত যদি বলে আজকে আমরা বাণিজ্য করব না আমেরিকা